এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ গেস্ট রুম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী ছাত্র শিবিরের রক্তের উপরে দাঁড়ায় গেস্ট রুম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ছাত্র শিবির তোমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই প্রত্যাশা রাখতে চাই। আরেকটা ব্যাপার, এই ক্যাম্পাসে আমার ব্যক্তিগতভাবে অনেক সুযোগ হয়েছে। ফার্স্ট ইয়ার আসলে আমি সবার সাথে কথা বলতে আমার ভালো লাগতো। কত মানুষের কত গল্প যে শুনছি, অনেক মানুষের অনেক গল্প। এক একজন শিক্ষার্থীর করুণ করুণ ইতিহাস গল্প তার আছে। এ সকল গল্প শুনতে গিয়ে আমি দেখেছি যে অনেক শিক্ষার্থী অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের যে কোনো কষ্টের জন্য, তোমাদের কষ্টের কথাগুলো শোনার জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় তোমাদের সাথে আছে। তোমরা কোনো সংকটে পড়লে তোমরা আমাদেরকে বলবা, তোমাদের কষ্টের কথাগুলো আমাদেরকে বলবা, সর্বোপরি আল্লাহ তাআলাকে বলবা। কারণ আল্লাহ তাআলা বলেছে, ফাজকুরুনি আজকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহ তাআলা এটাও বলতেছেন, উনিই সব কিছু স্রষ্টা। উনি বলতেছেন যে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। ঠিক আছে, আমার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন আমি তার ডাকে সাড়া দিই, আমি তার ডাকে জবাব দিই। তো এই জন্য আল্লাহর সাথে আমাদের সবসময় কথা বলার সুযোগ আছে। আমরা আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ তাআলা কথা বলতে বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এবছরে যারা আমার ছোট ভাই এবং বোনেরা যারা নতুন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তাদের নিয়ে আজকের এই নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সেই সাথে আমি স্পেশালি ধন্যবাদ জানাই এখানে ডাকসুর আসিফ আবদুল্লাহকে। বিশেষভাবে তোমাদের জন্য একটি বাস চালু করেছে। আলহামদুলিল্লাহ, একটা ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুর পরিবর্তন করতে পারে, সেটা আমরা দেখলাম। আমরা যখন প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আর এখন তোমরা যারা আসছো, দুই ফার্স্ট ইয়ারকে আমরা দেখেছি। এবং আমরা যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ি, তখন যারা নতুন আসতো তাদের সাথেও আমরা কথা বলতাম। আমরা দেখতাম প্রথম বর্ষে যখন একটা শিক্ষার্থী আসতো খুবই কনফিডেন্ট থাকতো। সে চিন্তা করতো যে বিসিএস মানে প্রশাসন, এরপরে অ্যাডমিন ক্যাডার অথবা ফরেন অ্যাফেয়ার্স, এই জাতীয় বিষয়গুলো। পড়াশোনা মানেই সে ফার্স্ট হতে চাইতো, ফার্স্ট ছাড়া সেকেন্ড সে চিন্তা করতো না। কিন্তু আমরা দেখতাম আমাদের ওই সময়টাতে আধুনিক একটা দাসত্ব ব্যবস্থা ছিল, যেটা নাম হচ্ছে গেস্ট রুম এবং গণরুম। আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে আসতো। আমি ব্যক্তিগতভাবে অনেক কোচিং করাইছি। তো আমরা যখন করিয়েছি, আমরা দেখতাম যে একজন আসতো, কথা বলতাম তার সাথে, দেখতাম যে তার অন্যরকম একটা কনফিডেন্স। কিন্তু দু একদিন সে যখন গেস্ট রুমে যাইতো, গেস্ট রুম থেকে বের হওয়ার পরে এই যে তাকে নানাভাবে মানসিক টর্চার করা হইতো, এরপরে দেখতাম যে তার কনফিডেন্সটা আস্তে আস্তে একবারে ডাউন হয়ে যেত। আমরা দেখতাম যে সে কনফিডেন্সটা হারাই ফেলছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সৌভাগ্যবান। ইসলামী ছাত্র শিবির সবসময় স্বপ্ন দেখত যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অধিকার হরণ করা হয়েছে, আমরা সবাই মিলে সে অধিকার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম। দেখো, এর আগেও অনেকে অনেক চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে। এমন একটা সিস্টেম ছিল যে সিস্টেমের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করতে পারতো না। কিন্তু আমরা এটা জানি, যখন আমাদের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন আর কেউ আমাদের সামনে তাকাইতে পারে নাই, কেউ আমাদের সামনে দাঁড়াইতে পারে নাই। আমরা দেখছি বড় বড় ফ্যাসিবাদী শক্তি, অনেক কিছু আছে তার, সারা দেশে অনেক কিছু আছে। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 তারিখ রাত্রেবেলা তাদেরকে ডিনাই করেছে, আমরা জানি সেদিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। এবং আমরা বিশ্বাস করি সেদিনেই বাংলাদেশ থেকে গেস্ট রুম, গণরুমে কবর রচিত হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক বলেছে, এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ গেস্ট রুম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী ছাত্র শিবিরের রক্তের উপরে দাঁড়ায় গেস্ট রুম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ছাত্র শিবির তোমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই প্রত্যাশা রাখতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন সবসময় দেখি। দেখো, তোমাদের জন্য অনেকেই অনেকগুলো আলোচনা করে গিয়েছে।
আমি জাস্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ছোট্ট গল্প বলি। তোমাদের জীবনটা কীরকম হবে অনেকটাই নির্ভর করতেছে যে তুমি কাদেরকে বন্ধু বানাচ্ছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটা হাদিসে চমৎকারভাবে বলেছে যে ভালো বন্ধুর উদাহরণ উনি বলেছেন আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ একজন কামারের মতো। তুমি যদি একজন কামারের সাথে যাও তাহলে তুমি যেটা পাবা যে তুমি তার কাছে ভালো কিছু নাও পেতে পারো। সেখানে সে যখন আগুন জ্বালাবে, আগুনের দু একটা ফুলকি তোমার উপরে আসবে, ওইখানকার পোড়া গন্ধ তোমার কাছে আসবে। কিন্তু তুমি যদি একজন আতর বিক্রেতার সাথে যাও, মাঝে মাঝে অন্যকে আতর দেওয়ার পাশাপাশি সে তোমার হাতেও আতর দিয়ে দেবে। যদি নাও দেয় তারপরেও তুমি তার কাছ থেকে সবসময় একটা সুঘ্রাণ পাবা। তো আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে তোমরা ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করো। দেখো, বিশ্ববিদ্যালয়ে অনেক ফার্স্ট ইয়ার এসেছিল, আবরার ফাহাদকে যারা খুন করেছিল আমি জানি তারা এই নটর ড্যাম সহ ভালো ভালো কলেজ থেকে এসেছিল। তাদের ম্যাচের বন্ধুরা বলেছে এই ছেলেটা সবচেয়ে ভালো শিক্ষার্থী ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে নষ্ট রাজনীতির খপ্পরে পড়ে আবরার ফাহাদের মতো একজন ছেলে যে দেশের অধিকার নিয়ে কথা বলেছে, বাংলাদেশে যে নদীগুলোতে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধের বিরুদ্ধে কথা বলেছে, এই কথা বলার কারণে তাকে রাত ভর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখলাম যে এই যে ইন্টারমিডিয়েটে খুব ভালো ছেলে ছিল সেও এই হত্যার সাথে জড়িত ছিল। আমরা এরকম একটি নষ্ট রাজনীতি আমরা পেয়েছিলাম। আমরা বিশ্বাস করি যে আমরা তোমাদের কাছে একটা ক্যাম্পাস দিয়ে যাচ্ছি, আমাদের একটাই স্বপ্ন, আমরা অনেক কিছু পারি নাই, আবার অনেক কিছু পারছি। তোমাদের কাছে এই ক্যাম্পাসটা রেখে গেলাম, তোমরা কি আরেকটু সুন্দরভাবে আমাদের ক্যাম্পাসটাকে সাজায় দিতে পারবা না? ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য আমরা একটা ক্যাম্পাস, আমাদের ডাকসু কাজ করলো, আমাদের সংগঠন থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি, আমরা তোমাদের কাছে একটা ক্যাম্পাস রেখে গেলাম। আমরা বিশ্বাস করি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয়, তারা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি একসাথে আগায় যায়, বাংলাদেশকে রুখার মতো শক্তি পৃথিবীতে কারো নাই ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি, তোমরা একটু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিকে তাকায় দেখবা, বাংলাদেশের আশপাশে কোনো মানুষ শান্তিতে নাই। তোমরা একটু মায়ানমারের দিকে তাকাও, সেখানকার রোহিঙ্গা মুসলিমরা মায়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে, তাদের ঠাঁই দেওয়ার জায়গা বাংলাদেশ। একটা জনগোষ্ঠীর মানবাধিকার ভুলণ্ঠিত হয়েছে, তাদেরকে আমরা এই দেশে আশ্রয় দিয়েছি। একটু তাকায় দেখো আসামের দিকে, সেখানে এনআরসি বাস্তবায়ন হয়ে গিয়েছে, অসংখ্য মানুষের নাগরিকত্ব চলে গিয়েছে, শুধুমাত্র ধর্মের কারণে, বিভিন্ন কারণে তাদের নাগরিকত্ব চলে গিয়েছে। তোমরা একটু কলকাতার দিকে তাকাও, কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সেখানে নানা ধরনের বঞ্চনা নিপীড়ন একের পর এক আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পক্ষান্তরে তোমরা বাংলাদেশের দিকে একটু তাকাও, জুলাই বিপ্লবের পরে যেদিন আশঙ্কা তৈরি হয়েছিল কেউ কেউ মনে হয় মন্দিরে গিয়ে হামলা করতে পারে, আমরা সেদিন দেখেছিলাম বাংলাদেশের সকল শিক্ষার্থী, স্পেশালি কওমি মাদ্রাসার শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠন গিয়ে মন্দির পাহারা দিয়েছিল। এটাই হচ্ছে বাংলাদেশ। আমরা এরকম একটি দেশ পেয়েছি। তো আমরা তোমাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যে আমরা প্রত্যাশা করি, আজকে স্যাররা অনেক স্বপ্ন দেখিয়ে গিয়েছেন, আজকে স্যার বলতেছিলেন সত্যি এটা সম্ভব, ওয়েস্টের লোকজন আমাদের এখানে পড়াশোনা করতে আসবে। আমরা বিগত কয়েক বছরে তোমরা জানো যে ইসলামী ছাত্র শিবির অনেক ধরনের সায়েন্স ফেস্ট আয়োজন করেছে। আমি দেখলাম যে ক্লাস 7-8-এর শিক্ষার্থী, তার মাথায় ঘুরে ড্রোন কিভাবে আবিষ্কার করতে হয়, সে আবিষ্কার করে, মিসাইল সে আবিষ্কার করে। ক্লাস 8-এর শিক্ষার্থীর মাথায় এই চিন্তা। আমি দেখলাম যে আমাদের প্রতি বছর যে প্রোগ্রামগুলো হয়, অনেক অসংখ্য ক্রিয়েটিভ তরুণ আমাদের আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের নেতৃবৃন্দের, আমরা মনে করি তাদের হটকারী সিদ্ধান্ত, তাদের অদূরদর্শী আচরণ, এই ধরনের ক্রিয়েটিভ তরুণদেরকেও আমরা ঠিকঠাক মতো স্পেস দিতে পারি না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমাদের তরুণরা স্পেস পাবে ইনশাআল্লাহ। সেদিন তুমি যেই সাবজেক্টেই পড়েছ, তুমি ট্রিপলি পড়তে পারো, তোমার ওইখান থেকে কোনো একটা স্পেশাল জিনিস আবিষ্কার হবে ইনশাআল্লাহ। তোমার ওইখান থেকে কোনো একটা গবেষণা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশকে উপকৃত করবে ইনশাআল্লাহ। তো আমি এই প্রত্যাশা তোমাদের কাছ থেকে রাখছি, আমি বিশ্বাস করি যে তোমরা পারবা ইনশাআল্লাহ, আমরা তোমাদের প্রতি কনফিডেন্স রাখি। তো সর্বোপরি ইসলামী ছাত্র শিবিরের আয়োজনের জন্য তোমরা উপস্থিত হয়েছ, আমাদের সবসময় ইচ্ছা ছিল যে তোমাদেরকে আমরা বরণ করে নিব,
একসময় আমরা বড় করে বরণ করতে পারি না, তখন ছোট পরিসরে বরণ করতাম। তো আমাদের যে সুযোগ এসেছে, আমরা বিশ্বাস করি আমরা এই সুযোগ নিয়ে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব তোমাদের জন্য। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুক, তোমাদের হাত ধরে বাংলাদেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম এবং অন্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 2007-08 সেশনে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, যদিও এটার নাম এখন ট্রিপলি হয়ে গেছে। তো ভর্তির আগেই আমরা সকলেই যে একটা বিষয় নিয়ে প্রেশান থাকি যে সাবজেক্ট চয়েস, আমরা কোন সাবজেক্টটা চয়েস করব, পছন্দের সাবজেক্ট পাচ্ছি না। মোস্ট অফ দ্য কেস এই সাবজেক্ট চয়েস নিয়ে টেনশনের যেই কারণটা থাকে সেটা হচ্ছে কোন সাবজেক্টের চাকরির অ্যাভেলেবিলিটি কত ভালো, এটা মাথায় রেখি। কিছু এক্সেপশনাল থাকে যাদের সিরিয়াস প্যাশন থাকে যে তিনি সায়েন্টিস্ট হবেন বা ইত্যাদি কিছু হবেন, বাট অ্যাভারেজ ম্যাক্সিমামেরই মাথায় এই বিষয়টা থাকে। তো সেই জায়গাটা থেকে আমি একটু কমনলি এই বিষয়ের আন্ডারস্ট্যান্ডিংটা, কেরিয়ারের আন্ডারস্ট্যান্ডিংটা প্রথম বর্ষে থাকাটা জরুরি। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যেই জায়গাটাতে শুরুতেই পিছিয়ে থাকি সেটা হচ্ছে যে কেরিয়ার বলতেই যখন আমরা চিন্তা করি, আমরা শুধু দেশের মধ্যে চিন্তা করি, আমরা হোল ওয়ার্ল্ডটাকে চিন্তা করি না। বাট আমাদের পাশের ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য কান্ট্রিগুলোর দিকে যদি তাকাই, তাহলে তারা কেরিয়ারের প্ল্যানিংটা যখন হিসাব করে তখন তারা আর শুধু দেশের মধ্যে চিন্তা করে না, হোল ওয়ার্ল্ড ওয়াইজ চিন্তা করে যে ওয়ার্ল্ডে কেরিয়ারের অপরচুনিটি কী, সেই অনুযায়ী আমার প্রস্তুতি কী। তো আমার প্রথম যেইটা সাজেশন আমার প্রিয় ছোটো ভাই বোনদের প্রতি সেটা হচ্ছে যে আপনারা দেশের গণ্ডির মধ্যে না, বরং ওয়ার্ল্ড পার্সপেক্টিভে চিন্তা করেন যে টোটাল ওয়ার্ল্ডে জব কিংবা কেরিয়ারের অপরচুনিটি কী কী, সেই অনুযায়ী আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। এখন যদি বাংলাদেশ পার্টে আসি, আমরা মোটা দাগে বিসিএস প্লাস গভর্নমেন্ট জব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, হায়ার স্টাডিজ, প্রাইভেট সেক্টর, মোটা দাগে এই 4-5টা বিষয়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি। তো প্ল্যানিংয়ের জায়গাটা কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার প্ল্যানিংয়ের জায়গা যদি থাকে যে আপনি একটা গভর্নমেন্ট জব করবেন, বিসিএস বা আদার্স, তাইলে আপনি আসলে কোন সাবজেক্ট পেয়েছেন আর কোন সাবজেক্ট পান নাই, এইটা নিয়ে মিনিমাম হেডেক করার কোনোই প্রয়োজন নাই। আপনিও বিসিএস দিতে পারবেন, যিনি উর্দু ফার্সি পালিতে পড়ছেন তিনিও দিতে পারবেন, যিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন নাই তিনিও পারবেন। সো এই হেডেকই টোটালি বাদ। তো আপনার প্ল্যানিংটা কি হবে? আপনার প্ল্যানিংটা হবে জাস্ট আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট বলতে যা বোঝায় সেই রেজাল্টটা করবেন, বাকি সময় বিসিএস এবং গভর্নমেন্ট জব নিয়ে পড়াশোনা করবেন। যদি আপনার গভর্নমেন্ট জবই একমাত্র টার্গেট হয়, আপনার এত সিরিয়াস অন্য জায়গায় হয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার টার্গেট হয় যে না আপনি একাডেমি নিয়ে কাজ করবেন, একাডেমিয়াতে থাকবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, রিসার্চার হবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জোর দিতে বলবো যে আপনারা ফার্স্ট অফ অল রেজাল্টের দিকে এবং প্রথম বর্ষ থেকেই রিসার্চের ওয়ার্কের সাথে যাতে আস্তে আস্তে অ্যাফিলিয়েশন থাকে, তাহলে পরে আপনার এই কেরিয়ারটা ভালো হবে। অর্থাৎ আপনি এখান থেকে অনার্স মাস্টার্স শেষ করার পরে যদি দেশের বাইরে পিএইচডি বা মাস্টার্স করতে যান, তো সেক্ষেত্রে আপনার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নাম্বার 1 হইল আপনার রেজাল্ট, নাম্বার 2 হচ্ছে আপনার পাবলিকেশন বা রিসার্চ। আপনার রেজাল্ট ভালো, পাবলিকেশন নাই, তাইলে দেখা যাবে যে আপনি অ্যাডমিশন পাইছেন কিন্তু ফান্ডিং পান নাই। তো এখন বাইরের কান্ট্রিগুলোতে মানে শিক্ষা ব্যয় এত বেশি যে আপনি অ্যাডমিশন পাইছেন, ফান্ডিং পান নাই, আপনার জন্য এটা কন্টিনিউ করা ডিফিকাল্ট। তার মানে যদি এইটা কারো ক্যারিয়ার গোল হয়, তাহলে তাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি রেজাল্টের পাশাপাশি এখন থেকেই রিসার্চ এবং পাবলিকেশনের এই কাজগুলোতে জোর দেবেন। এরপরে আমি প্রাইমারিলি একটা বিষয় একটু প্রথম বর্ষের ভাইদেরকে সতর্ক করি, যেটা আমরা এক্সপিরিয়েন্স করে আসছি অলরেডি। প্রিয় ভাই বোনেরা, প্রথম বর্ষে যদি কারো রেজাল্ট খারাপ হয়, 90% ক্ষেত্রে সে আর এখান থেকে উঠতে পারে না, তার এই রেজাল্ট খারাপটাই 4 বছর ধরে চলতে থাকে। আবার প্রথম বর্ষে কারো যদি রেজাল্ট ভালো হয়, তাহলে 4 বছর ধরেই দেখা যায় যে তার রেজাল্টটা ভালো থাকে, অ্যাটলিস্ট 70-80% কেস এরকমই। তো এজন্য প্রথম বর্ষটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি প্রথম বর্ষের রেজাল্টটা কেমন হয়েছে। এটা যদি কোনো কারণে ফল করে তাইলে খুবই ডিফিকাল্ট এটা পার করানো। কেউ কেউ পারে না বিষয়টা তা না, অনেকেই পারেন, কিন্তু বাস্তবতা হলো এটা। এখন ভালো রেজাল্ট করার ক্ষেত্রে
মানে মোটা দাগে কয়েকটা বিষয় আমি আমাদের এক্সপিরিয়েন্সটা বলি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছিলাম যে জিনিসগুলো দেখে আসছি, আনফর্চুনেটলি আমাদের শিক্ষকরা দেখা গেল সেই 80-র দশকে 90-এর দশকে একবার একটা নোট করেছেন এবং 30 বছর 40 বছর ধরে সেই একই নোট তারা পড়াই যাচ্ছেন। তো মোটা দাগে এরকমই। বর্তমানে খুব বেশি ইমপ্রুভ হয়েছে কিনা আমি জানি না। তো যদি কেস এটাই হয়, তা আমাদের সময় এই রেজাল্ট করাটা খুব সহজ ছিল। সেটা হচ্ছে জাস্ট সিনসিয়ারিটির সাথে যদি আমি আমার ক্লাস নোটটা, অর্থাৎ টিচার যা পড়ায় সেটা যদি আমি মানে নোট ডাউন করে নিই এবং তার উপরে প্রস্তুতি নেই, যেহেতু এই স্যারই কোশ্চেন করে, সুতরাং 80-90%ই কমন পড়ে যায়। এটা একটা ওয়ে, যে ক্লাস নোটটা ভালো করে নেওয়া। দ্বিতীয় যেটা ওয়ে, সেটা হচ্ছে আপনার বিগত সনের যেই প্রশ্নগুলো আছে আমাদের বিভিন্ন সেমিস্টার মিড টার্ম পরীক্ষায়, সেখান থেকেও একটা ভালো আইডিয়া পাওয়া যায়। থার্ড যেটা ইস্যু, সেটা হচ্ছে এই জায়গাটাতে একটু সিনিয়রদের হেল্প লাগে, কারণ আমাদের কিছু টিচার আছেন যারা ইলাবোরেট লেখা পছন্দ করেন, কেউ আছে টু দি পয়েন্টে লেখা পছন্দ করেন। তো সেই জায়গায় যদি সিনিয়রদের সাথে একটু কমিউনিকেশন করা যায়, তাহলে সিনিয়ররা বলে দিতে পারবেন যে এই স্যার এই জিনিসগুলো ভালো মানে পছন্দ করেন। তাহলে মোটা দাগে এই 3টা বিষয়, ক্লাস নোট, সেই অনুযায়ী রেগুলার প্রস্তুতি নেওয়া, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের বিগত প্রশ্নগুলো, আর একটা হচ্ছে সিনিয়র ভাইদের একটু হেল্প নেওয়া। এই 3টা নিলে মোটামুটি রেজাল্ট 3.5 নিশ্চিতভাবেই পার করা সম্ভব। এটা মোটেই কঠিন কোনো কাজ না। এরপরে যেই বিষয়টা আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে। ফিউচার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক সময় আমরা দোদুল্যমান হয়ে যাই যে আসলে ভালো ক্যারিয়ার বলতে কি বুঝি। বিসিএস জব হইলেই ভালো ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয় শিক্ষক হইলেই ভালো ক্যারিয়ার, কোনটা? এটা মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে কেউ যদি ভালো একজন উদ্যোক্তা হইতে পারে, ভালো একজন সফল ব্যবসায়ী হইতে পারে, তার ক্যারিয়ার সবথেকে ভালো। কারণ একজন সফল ব্যবসায়ী হইলে তাইলে দেখা যায় যে এই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে বুয়েট থেকে পাশ করে এসে ইঞ্জিনিয়ারও জব করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও জব করে, তার প্রতিষ্ঠিত মানে হাসপাতালে মেডিকেল থেকে পাশ করে ডাক্তার এখানে জব করে, এমনকি বিসিএস ক্যাডারের সর্বোচ্চ পর্যায়ে সচিব স্যার তিনিও রিটায়ার্ড করে এসে এখানে জয়েন করেন, এবং হচ্ছে মানে আর্মির বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল তারা এসেও এখানে জয়েন করেন। তো সুতরাং কেউ যদি মনে করেন যে তিনি খুবই কমফোর্টেবল ভালো ক্যারিয়ার চান, তাহলে তার উদ্যোক্তা হওয়া ভালো এবং ভালো ব্যবসায়ী হওয়া ভালো, তাইলে তিনি সবাইকেই অ্যাকোমোডেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই এই জায়গায়। এর বাইরে যে বিষয়টা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের প্রাইমারি টার্গেটটা জব সেন্ট্রিক, সেই জায়গা থেকে শুরু থেকেই আমাদের প্রেজেন্টেশন স্কিল, যেটা অলরেডি আমাদের প্রেজেন্টেশনে বলেছে ডিবেট প্লাস আদার্স, এইটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমার ভালো রেজাল্ট আমাকে হচ্ছে ইন্টারভিউ কল করা পর্যন্ত হেল্প করবে, কিন্তু আমার প্রেজেন্টেশন যদি ভালো না হয় তাইলে ওই ইন্টারভিউ কল করা পর্যন্তই ওখান থেকে ব্যাক করতে হবে। তো এই জন্য আমার ভালো রেজাল্ট লাগবে ইন্টারভিউ কল পাওয়া পর্যন্ত, মানে ইন্টারভিউর কল পাওয়ার জন্য, আর জবটা পাইতে হলে আমাকে ভালো প্রেজেন্টেশন এবং স্কিলের যোগ্যতা দেখাইতে হবে। তো এই জায়গাটাতে আমি একটু রিকোয়েস্ট করব আমাদের প্রিয় ভাই বোনদেরকে, আপনারা যদি আপনাদের ডিপার্টমেন্টের যে সমস্ত সিনিয়র অ্যালামনাই আছে, হলের সিনিয়র অ্যালামনাই আছে দেশে বিদেশে, তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, তাহলে একটা ওভারভিউ পাওয়া যাবে মোটামুটি যে, এবং জব পাওয়ার ক্ষেত্রে এই রেফারেন্সগুলো অনেক বেশি কাজে লাগবে। এর বাইরে যেহেতু এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ডিজিটাল স্কিল বর্তমানে যেই বিষয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে একটু সিরিয়াস হওয়া। যেমন বেসিক কম্পিউটারের বিষয় তো আসেই, এর বাইরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে আমাদের বেসিক প্রোগ্রামিং, যেমন পাইথন, তারপরে এসপিএসএস, আর এই বেসিক প্রোগ্রামিংগুলো এআই টুলসের মধ্যে চ্যাটজিপিটি, তারপরে হচ্ছে জেমিনি, এই জায়গাগুলোতে একটু এই জায়গাগুলোতে আমাদের একটু মানে স্কিলটা ভালো থাকলে বাকি সমস্যাগুলো অনেকাংশেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই জায়গাতে বেশ কিছু ক্ষেত্রে আমাদের ইন্টারনেট থেকে যে সমস্ত রিসোর্স আছে, বিশেষ করে কোর্সেরা, এই জাতীয় যে রিসোর্সগুলো আছে, এই রিসোর্সগুলো আমরা একটু অ্যাভেল করতে পারি। এর বাহিরে আমরা যদি স্কলারশিপের জন্য ট্রাই করতে চাই, তাহলে বেশ কিছু স্কলারশিপের ব্যাপারে একটু খোঁজখবর নেওয়া যায়। যেমন জার্মানি থেকে একটা দাদ স্কলারশিপ দেয়, তারপরে ইউরোপ ইরাসমস মুন্ডুস স্কলারশিপ দেয়, তারপরে আমাদের ইউএসএ ফুলব্রাইট স্কলারশিপ আছে, ইউকেতে শেভেনিং স্কলারশিপ আছে, তারপরে হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ আছে। তো এই সমস্ত স্কলারশিপগুলোর বিষয়েও খোঁজখবর নেওয়া যেতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি কেরিয়ার রিলেটেড বক্তব্য।
আর ফাইনাল যেই বিষয়টা, আমাদের দিন শেষে আমরা দুনিয়ার এই জীবনের পরে আমাদের যেহেতু আরও একটা জীবন আছে, সেই জীবনের প্রস্তুতিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমনিভাবে আমরা ক্লাস 5-8 বৃত্তি পেয়ে এসএসসি ইন্টারে A+ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে আগেরগুলো ব্যর্থ হয়ে যায়, একইভাবে এই জায়গায় ভালো রেজাল্ট করার পরে, ভালো কেরিয়ার করার পরে আমাদের মৃত্যুর পরের জীবনটা যদি সফল না হয়, তাহলে আমার পুরো লাইফটাই ব্যর্থতায় পর্যবেসিত হবে। তো সেই সফলতা অর্জন করার জন্য আমি এর আগেও একটা এরকম সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলাম, আমি একটু রিপিট করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে আমাদের জন্য যেভাবে গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন, খুব বেশি না, অল্প কয়েকটা আয়াত যদি আমরা মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে এটাই আমাকে গাইড করবে। তার মধ্যে একটা হচ্ছে সূরা ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের উপরে কতগুলো ফেরেশতা সংরক্ষণকারী হিসেবে নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো না কেন সব কিছু তারা লিখে রাখে। দ্যাট মিনস আমাদের প্রত্যেকের উপরে দুজন করে ফেরেশতা আছেন যারা আমাদের প্রতিটা অ্যাক্টিভিটি লিখে রাখেন। এইটা যদি আমার মাথায় থাকে, আমার পক্ষে পাবলিকলি থাকি অথবা একাকী থাকি, কোনো ধরনের অন্যায় করা সম্ভব না। এবং এই ঘটনাটার বাস্তবায়ন দেখা যাবে যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমলনামাটা দিবেন। সেই আমলনামাটা দেখে মানুষ কি বলবে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। মানুষ এই আমলনামাটা দেখে বলবে যে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আল্লাহ তুমি আমাকে এটা কি একটা কিতাব দিলা যার মধ্যে ছোট কিংবা বড় কোনো কিছু বাদ পড়ে নাই। থার্ড অন যেই বিষয়টা আমি মনে রাখতে পারি সেটা হচ্ছে যে আমরা মানুষ নিজেরে অনেক চালাক মনে করি, যার ফলে কিয়ামতের দিন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই আমি তার সাথে আর্গুমেন্ট করব আমরা যে আল্লাহ আপনি তো বলছেন যে আপনি সব থেকে বড় ন্যায় বিচারক, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে হ্যাঁ, আমি অবশ্যই সব থেকে বড় ন্যায় বিচারক। তখন মানুষ বলবে যে আপনি যদি সব থেকে বড় ন্যায় বিচারক হয়ে থাকেন, তাহলে আজকে আমার ব্যাপারে অন্য কোনো ব্যক্তি কিংবা ফেরেশতা বা কারো কোনো সাক্ষ্য আমি অ্যাকসেপ্ট করব না, আমার ব্যাপারে শুধু আমিই সাক্ষ্য দিব এবং সেটি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওকে ডান। তখন তিনি যখন নিজের সাফাইটা গাইতে শুরু করবেন, তখন যেই ঘটনাটা ঘটবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে পরিষ্কারভাবে বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখকে সিল করে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলা শুরু করবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষ্য দেওয়া শুরু করবে, তখন তার আর বক্তব্যের সুযোগ থাকবে না। একইভাবে সূরা ফুসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেম বিষয়টা বলছেন যে হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, অর্থাৎ সাক্ষ্য দেওয়া শুরু করবে আমাদের চোখ, আমাদের কান এবং আমাদের ত্বকসমূহ। তো যদি আমাদের হাত পা, আমাদের চোখ, কান, আমাদের ত্বক সাক্ষ্য দেওয়া শুরু করে, তাহলে সেই জায়গা থেকে কোনো কিছু গোপন করা সম্ভব না। জাস্ট এই কয়েকটা বিষয় যদি আমাদের মাথায় থাকে, আমি বিশ্বাস করি আমার এই ক্যাম্পাস লাইফ শুধু নয়, আমার পুরো জীবনটাই হেদায়েতের পথে, সুন্দরের পথে, ভালোর পথে পরিচালন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সেই সফলতা দান করুন এবং সম্মানিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।